ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে। তো ভারতীয় অর্থনীতি নীতি আয়োগ সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা পরিকল্পনা কমিশন এমনকি পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কভার করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিংবা এই ভিডিওর শেষেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আজকে আমরা নীতি আয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, নীতি আয়োগের পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউশনস ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। এই যে নীতি আয়োগ, এটা মেইনলি একটা হিন্দি শব্দ, ঠিক আছে? আচ্ছা দেখো, নীতি আয়োগ হলো ভারত সরকারের নীতি নির্ধারক কমিটি, যা প্ল্যানিং কমিশনের পরিবর্তে গঠিত হয়েছিল। এই লাইনটা বুঝতে পারলেই তো হয়ে গেল নীতি আয়োগ কি। তো মেইনলি আমাদের এখনকার সরকার বিজেপি সরকার আসার পর এই যে প্ল্যানিং কমিশনকে কিন্তু বাতিল করে দেওয়া হয়। তো এই জায়গাকে নিয়ে নেয় নীতি আয়োগ। কারণ এই যে নীতি আয়োগ, এটা বিজেপি সরকারের প্ল্যান, তাই তো? বিজেপি সরকারের প্ল্যান, কিন্তু এই প্ল্যানিং কমিশনটা কার? এটা হলো কংগ্রেস সরকার করেছিল। একটা কংগ্রেস সরকারের প্ল্যানে বা ওই কমিটিতে কেন বিজেপি সরকার মানবে, তাই না? সেই জন্য এটাকে, এই যে প্ল্যানিং কমিশনকে বাতিল করে কিন্তু এই নীতি আয়োগটা নিয়ে আসা হয়, ঠিক আছে? তো নীতি আয়োগ সম্পর্কে এরপরে দেখো, নীতি আয়োগের উৎপত্তি ও গঠন। তো নীতি আয়োগের উৎপত্তি জানার আগে আমাদের জানতে হবে প্ল্যানিং কমিশন কত সালে স্থাপিত হয়েছিল। তো তোমরা যারা ক্লাসগুলি করেছো তোমরা জানো যে প্ল্যানিং কমিশন স্থাপিত হয়েছিল 1950 সালে, তাই তো? ঠিক তার 64 বছর পর 2014 সালের 29 মে নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন, তার ঠিক 3 দিন পর কি হয়েছিল? ইন্ডিপেন্ডেন্স ইভালুয়েশনস অফিস, যার শর্ট ফর্ম বলতে পারো IEO। এই ইন্ডিপেন্ডেন্স ইভালুয়েশনস অফিস একটা প্রতিবেদন প্রকাশ করে। কি প্রতিবেদন? সেখানে বলা হয়, বা সেই IEOর চেয়ারম্যান ছিলেন কে? অজয় চিব্বার। অজয় চিব্বার কিন্তু এই IEOর চেয়ারম্যান ছিলেন। তিনি বলেন যে আমাদের প্ল্যানিং কমিশনকে বাতিল করে নিয়ে আসার কথা সেন্ট্রাল কমিশন। ঠিক যেমন ভাবনা তেমন কাজ। 14 অগস্ট 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেটে কিন্তু এই প্ল্যানিং কমিশনকে বাতিল করে দিয়েছিল। বাতিল করে দেওয়ার পর 15 অগস্ট 2014 সালে প্ল্যানিং কমিশন বাতিল করে দেওয়ার ঠিক পরের দিন 2014 সালে নরেন্দ্র মোদী সেটাকে বাতিল করে দেওয়ার পর একদম চীনের মতন করে, চীনের আদলে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন NDRC, ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন স্থাপন করার কথা উল্লেখ করে, ঠিক আছে? এরপরে কিন্তু অর্ডিন্যান্স জারি হওয়ার পর 1 জানুয়ারি 2015 সাল থেকে নীতি আয়োগ কিন্তু কার্যকরী হয়ে যায়। নীতি আয়োগ পুরোপুরি আমাদের ভারতবর্ষের সমস্ত দিক দিয়ে, নীতি আয়োগের মূল কথা থিঙ্ক ট্যাঙ্ক, একটু পরে তোমরা লক্ষ্য করবে, বুঝতে পারবে। তো সেখানে বলা ছিল যে নীতি আয়োগ মেইনলি এমন একটা সংস্থা যেটা কিনা ভারতের যাতে আরো উন্নত হয়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সৌভ্রাতৃত্বের বিকাশ হয়, সার্বভৌমত্ব বাড়ে, সেই দিকে নজর দিয়েছিল। এরপরে দেখো, সদস্যগণ পদাধিকার বলে এই সংস্থার চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারপারসন প্রধানমন্ত্রী। তাছাড়া একজন ভাইস চেয়ারপারসন থাকবেন, একজন CEO থাকবেন, 4 জন পূর্ণ সময় সদস্য থাকবেন, কিছু বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তি থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী মনোনীত সর্বাধিক 4 জন কার্যনির্বাহী সদস্য থাকবেন। কোনো প্রাসঙ্গিক সংস্থা, এই যে নীতি আয়োগের মতন কোনো একটা প্রাসঙ্গিক সংস্থা থেকে কিন্তু সর্বাধিক 2 জন অস্থায়ী সদস্য কিন্তু এখানকার সদস্য হতে পারতেন।
তো এছাড়াও সকল রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের শাসক প্রধানদের নিয়ে একটি গভর্নর কাউন্সিল গড়ে তোলা। তার মানে প্ল্যানিং কমিশনের তখনকার সঙ্গে এখনকার পার্থক্যটা কি, সেই সময়টাই কিন্তু এই যে জাস্ট প্ল্যানিং কমিশন যা বলতো তাই মানতে হতো, কিন্তু নীতি আয়োগে কিন্তু তোমার দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের শাসক প্রধানদেরও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো নীতি আয়োগের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 2015 সালের 8ই ফেব্রুয়ারি, স্থাপিত হলো 1 জানুয়ারি 2015 সালে, কিন্তু এর যে প্রথম সভা বা মিটিং সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 8ই ফেব্রুয়ারি। ঠিক আছে, তাহলে আমরা আবার ওই আগের দিনে ভিডিওটাতে চলে যাই। আগের দিনে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আলোচনা করেছিলাম কিন্তু যে এর দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 2012 থেকে 2017 সাল পর্যন্ত, তাই তো? কিন্তু এই যে 2017 সাল পর্যন্ত কিন্তু হয়নি, কারণ কি, এই যে নীতি আয়োগ চলে এসেছিল, তাই না? নীতি আয়োগ তাহলে আসছিল কবে? 2015 সালে 1 জানুয়ারি। এই যে 2015 সালের 1 জানুয়ারি পরের থেকে এই যে 12 থেকে 13, 14 সাল কমপ্লিট করা গেছে, কিন্তু 15 সাল থেকে 15, 16 এই যে দুইটা সাল আর 17টা যদি ধরো, এগুলা কিন্তু কমপ্লিট করা যায়নি, তাই না? আচ্ছা দেখো, এটি পরিকল্পনা কমিশনের ন্যায় অসাংবিধানিক এবং অবিধিবদ্ধ সংস্থা। পরিকল্পনা কমিশন যেমনটা ছিল একটা অসাংবিধানিক সংস্থা, ঠিক তেমনি নীতি আয়োগটাও কিন্তু একটা অসাংবিধানিক প্রতিষ্ঠান, অবিধিবদ্ধ। ঠিক আছে, দেখো নীতি আয়োগকে ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। থিঙ্ক ট্যাঙ্ক কেন বলা হয়? চিন্তা করার ভান্ডার বলতে পারো। কোন দিকে বিনিয়োগ করলে ভারতের গ্রোথ রেট আরো বৃদ্ধি পাবে বা জিডিপি গ্রোথ রেট বৃদ্ধি পাবে, কিভাবে নিয়োগ করলে কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিভাবে নিয়োগ করলে বা শিক্ষা, স্বাস্থ্য যে কোনো দিকে কতটা পরিমাণ খরচ করলে আমাদের ভারতের উন্নতি হবে, সেই দিকটার কথা কিন্তু এই নীতি আয়োগ আলোচনা করে। সমস্ত দিকে ভারতের সব দিকে উন্নতির কথাই কিন্তু মেইনলি এই থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়েছে, এই জন্য নীতি আয়োগকে। দেখো নীতি আয়োগের কিছু উদ্দেশ্য দেওয়া আছে এখানে। ভারতীয় অর্থনীতি নীতি নির্ধারণে রাজ্যগুলিকে যুক্ত করা, প্রত্যেকটা রাজ্যকে যুক্ত করা। কোথায়, কিসের জন্য? এই যে নীতি নির্ধারণের জন্য। ভারতীয় অর্থনীতির নীতি নির্ধারণ করতে হবে এবং তাতে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরদের কিন্তু সেখানে এক সূত্রে বাঁধতে হবে। দেখো সমবায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সুদৃঢ় করে তোলে, যুক্তরাষ্ট্রীয়, যাতে সবার মধ্যে একটা আবদ্ধকরণ থাকে, সবাই একের সঙ্গে কাজ করতে চায়, সবাই যাতে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের উন্নতি কল্পে এক লক্ষ্যে স্থির থাকতে পারে। ঠিক আছে, দেখো এরপরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, যাতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্কটা ঠিক থাকে, যাতে দুজনে সৌভ্রাতৃত্বতার সঙ্গে কাজ করতে পারে। ঠিক আছে, টপ ডাউন অ্যাপ্রোচ এর পরিবর্তে বটম আপ অ্যাপ্রোচ অবলম্বন করে নীতি নির্ধারণ করা। আচ্ছা, আগে যেটা পরিকল্পনা কমিশন যেটা করত সেটা ছিল টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচটা কি, যেটা পরিকল্পনা কমিশন যেটা বলতো সেটাই কার এই যে সাধারণ মানুষের বা সরকারের মেনে নিতে হতো, কিন্তু বর্তমানে এই যে বটম আপ অ্যাপ্রোচ, এটার মাধ্যমে কিন্তু একদম গ্রাউন্ড লেভেল থেকে পুরোপুরি একদম নিচু স্তর থেকে পুরোপুরি উঁচু স্তর পর্যন্ত সবার কথাই একরকম ভাবে মনোযোগ দিয়ে শোনা যায়। ঠিক আছে, এরপরে দেখো নীতি আয়োগের বর্তমান সদস্য। এখন এটা পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক বলতে পারো যে নীতি আয়োগের বর্তমান সদস্যরা কারা রয়েছে। দেখো চেয়ারপারসন, এটা পদাধিকার বলে চেয়ারপারসন শ্রী নরেন্দ্র মোদী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তাই তো? ভাইস চেয়ারপারসন রয়েছে শ্রী সুমন বেরি। মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রয়েছে বা সিইও যাকে বলা হয় ইংরেজিতে, চিফ এক্সিকিউটিভ অফিসার পদে রয়েছেন শ্রী বিভিআর সুব্রমণিয়াম। এরপরে দেখবো আমরা পূর্ণ সময় সদস্য। নীতি আয়োগের পূর্ণ সময় সদস্য কারা কারা রয়েছে? বিজয় কুমার সর্বস্ব আছে, প্রাক্তন ডিআরডিও এর প্রধান তিনি। এবার রমেশ চন্দ্র রয়েছেন, যিনি কিনা একজন কৃষি বিশেষজ্ঞ। তারপর দেখো ডক্টর ভি কে পাল আছে, যিনি কিনা সাধারণ স্বাস্থ্য বিশেষজ্ঞ একজন। এরপর অরবিন্দ্র বীরমণি, যে কিনা অর্থনীতিবিদ।
এ তাহলে একটা বড় ভূমিকা পালন করে, কারণ তিনি কি একজন অর্থনীতিবিদ। দেখো এরপরে পদাধিকার বলে সদস্য কারা কারা? রাজনাথ সিং রয়েছে, যে কিনা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বর্তমানে রয়েছে। অমিত শাহ রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্মলা সীতারামন রয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর আছে নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। এরপরে বিশেষ আমন্ত্রিত, যারা যারা বিশেষ আমন্ত্রিত, যারা বিভিন্ন রকম পদে রয়েছে, দেখো নীতিন গডকরি আছে, থাওয়ারচাঁদ গেহলট রয়েছে, পীযূষ গোয়েল রয়েছে, রাও ইন্দ্রজিৎ সিং রয়েছে, অশ্বিনী বৈষ্ণব রয়েছে। এবং এই যে এই পয়েন্টটার দিকে নজর রাখো ভালো করে, গভর্নিং কাউন্সিল। এই গভর্নিং কাউন্সিলের মধ্যে কে রয়েছে? সকল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শাসক প্রধানগণ, মানে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই নীতি আয়োগে তাহলে স্থান পাবে। প্রত্যেকের কথোপকথন, প্রত্যেকের নীতি নির্ধারণ এখানে মান্য করা হবে। ঠিক আছে? তো নীতি আয়োগ থেকে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে নীতি আয়োগ বুঝতে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্ব পৌঁছে দেবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।